ঠিক এটাই প্রশ্ন। আপনারা দেখছেন 7% হয়ে গেলে তুলসী মঞ্চ কেড়ে নেওয়া যায়, শঙ্খধ্বনি অধিকার কেড়ে নেওয়া যায়, দুর্গা প্রতিমা ভেঙে দেওয়া যায়, দেশ থেকে তাড়িয়েও দেওয়া যায়। 33%, 77% দাঁড়িয়ে থাকলে খোলাখুলি কেউ কাউকে দুর্ভাগা বলে ডাকতে পারে। আর ঠিক কেউ যদি এর উপরে গিয়ে সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হয়ে যায়, তখন জিন্নার মতো আলাদা দেশ চাওয়া যায়। তাই প্রশ্ন, গুরুতর প্রশ্ন, জনসংখ্যাটার নীতি থাকবে না আইন হবে? যদি নীতি থাকে তাহলে কারুর 2, কারুর 1.5, কারুর 4 বা তারও বেশি, এভাবেই একদিন মেজরিটি সেভি মেজরিটি বান যায়। আর যদি তা না হয়, যদি আইন হয়, যদি মানতেই হয় আর না মানলে নাগরিক অধিকার ছাড়তে হয়, নাগরিক সুযোগ সুবিধা ছাড়তে হয়, তাহলে মানবার একটা তাগিদ থাকবে বই, অন্তত এইটুকুর জন্য, পাওয়ার জন্য তাগিদ থাকবে বই। আর যদি তাও না হয়, অর্থাৎ আজকের জায়গাতেই দাঁড়িয়ে থাকে, তাহলে কি প্রতিযোগিতামূলকভাবে সম্প্রদায়ে সম্প্রদায়ে আজকের সভ্য সমাজে জনসংখ্যা বাড়ানোর খেলা চলবে? সে খেলায় আপনাকে আমাকে টিকে থাকতে হবে, খেতে পাই আর না পাই, ভগবানের নামে সন্তানের জন্ম দিয়ে শুধুমাত্র নিজের তুলসী মঞ্চ আর দুর্গা প্রতিমা বাঁচিয়ে রাখার জন্য, ঠাকুর ঘরটা নিজের করে রাখার জন্য। আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ, হিন্দু বাঁচাতে জনসংখ্যার নীতি নয়, আইন চাই। তার কারণ হিন্দুরা নীতিটা আইনের মতো করে মানছে, বাকিরা নীতিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। যেহেতু আইন নয়, হামদো হামারের চারের রাস্তায় হাঁটছে। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার বাদিক থেকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, এবং মণিশঙ্করবাবু তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা, সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। আমার ঠিক ডান দিকে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় এবং কাজী মাসুম আক্তার, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষক। কাজী মাসুম আক্তার, আপনার কাছ থেকে শুরু করি। হামদো হামারে চার, সিদ্দিকুল্লাহ বলছেন মুসলিমরা জনসংখ্যায় বাড়বে, হয়তো ফিরহাদ হাকিমের যে প্ল্যান সেটা অনুযায়ী একদিন মেজরিটি সেভি মেজরিটি बन जाएंगे, लेकिन পাকিস্তানকে তারা বানেंगे क्या? মানে রেশন দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে, রুটি পাবে কি পাবে না তার ঠিক থাকবে না। এটা কি মুসলিমদের মুক্তির রাস্তা? এই রাস্তা দেখাচ্ছেন ফিরহাদ হাকিমরা? আমি বড্ড দুর্ভাগ্যের সঙ্গে এই বঙ্গের মুসলমান হয়ে জন্মেছি যে আমার সহনাগরিক মুসলমান ভাইরা হলেন ফিরহাদ হাকিম, আমার সহনাগরিক হচ্ছেন ওই হুমায়ুন কবির, আপনি ফিরহাদ হাকিমুল্লাহ সাহেব সহনাগরিক। আমি দুর্ভাগ্যের বলি, ফিরহাদ হাকিম তো বলছেন যে আমরা দুর্ভাগা, আমি দুর্ভাগা। উনি বলছেন যারা মুসলিম তারা দুর্ভাগা, সহনাগরিক মুসলমান, উনি বলছেন যারা মুসলিম তারা দুর্ভাগা। আমার লজ্জা ওই শাহজাহান, আরাবুল, শওকাত থেকে আরম্ভ করে আমাদের এই যে রাজনৈতিক নেতারা, এরা হচ্ছে মুসলিম সমাজের ত্রাতা মাতা। এটা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে দুর্ভাগ্য, নাম্বার 1। নাম্বার 2, উনি বলছেন আল্লাহর রহমত হলে আমরা মেজরিটি হব। আর কি তালিম নিলে? পৃথিবীর ইতিহাসে কোথাও দেখিনি যে কোনো জনজাতি তালিম নিলে তাদের জনসংখ্যা বাড়ে, তালিম নিলে তাদের জীবনযাপনের মানের উন্নত হয়, তাদের জীবনযাপনের মান, স্থান, তাদের মর্যাদা, তাদের কেউ দুধের গায়ে তাহলে আর বলবে না। এই তালিম তাদের সংখ্যা গুরু হওয়ার তালিম, সংখ্যা গুরুর থেকেও তালিম নেবে। মানে তালিম আর বুঝেনি, ওখানে মিলাদ করছে এবং প্রত্যেকে হাততালি দিচ্ছে। সেখানে বলছে আল্লাহর রহমত করবে নাকি জনসংখ্যা বৃদ্ধি করলে। মানে শুয়োরদের কি আল্লাহ রহমত করে নাকি? বিলবিল করে শুয়োর যে অনেকগুলো সন্তান দেয়, এটা কি আল্লাহ রহমত দিয়েছে? গোটা বিশ্বে যারা খেতে পাচ্ছে না, যারা হতদরিদ্র, যাদের বাচ্চারা চিৎকার করছে মা ভাত দাও, 10টা বাচ্চা, ওটা আল্লাহ রহমত করেছে? আমার দ্বিতীয় প্রশ্ন, উনি বলছেন, আচ্ছা ওনার সাথে একই তালে একই কথা বলেছেন, নির্বুদ্ধিতা দেখুন। উনি আচ্ছা মা দুর্গার কাছে উনি কি প্রার্থনা করেন? চেতরাতে যখন পুজোটা করেন তখন মা দুর্গার কাছে উনি কি হিন্দুদের মেজরিটি হওয়ার কথা বলেন? যেমন তিনি আল্লাহর কাছে বলছে মুসলমানদের মেজরিটি, তাহলে মা দুর্গা তুমি নেতৃত্ব দেন, তাহলে উনি কি ওখানে হিন্দুদের মেজরিটির কথা বলেন না হিন্দু ভোটের জন্য? তখন উনি ববি, আর এই মাথায় একটু বেঁধে উনি হাকিম, কোথাও ববি আর কোথাও হাকিম। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি বলতে চাইছি উনি দুর্ভাগ্যের বলে কাদের করছেন? উনি এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের দুর্ভাগ্যের বলি করছেন। এই কথা বলে উনি কাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন? যারা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র চাইছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, তোহা সিদ্দিকী, হুমায়ুন কবির, এরা দল বেঁধে তাদের হিন্দু রাষ্ট্র করতে সাহায্য করছে। আমি বিস্মিত হয়ে যাচ্ছি। আমি এক মিনিট আমি বিস্মিত হচ্ছি। একজন মন্ত্রী
তার জ্ঞানের স্বল্পতা বলছি, আমি দৈন্যতার কথা বলছি। তিনি বলছেন চীনে নাকি জনসংখ্যা প্রচুর, না ওটা তো ভারতে নাকি জনসংখ্যা প্রচুর, চীনের সঙ্গে তাই চীনকে টপকানোর জন্য 4টে করে বাচ্চা দাও। না চীনের সঙ্গে ওনাকে লড়তে কেউ বলে, আমি কল্পনা করতে পারছি কেউ দায়িত্ব দেয়নি ওনাকে লড়া চীনের সঙ্গে। মণিশঙ্কর বাবু, ব্যাপারটা হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির যখনই কথা এটা কি আইন দরকার, মানে হয় নীতিটা আইন হোক আর নাহলে কারোরই মানার দরকার নেই। বলছি তখনই এই প্রজনন ক্ষমতা নিয়ে কথা চলে আসে। আমি বলছি একটা রিলিজিয়ানের তার জনসংখ্যা বাড়ার শুধুমাত্র প্রজনন নিয়ে হয় না। আপনাকে ডারউইন থিওরিটা ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন কোন কোন কারণে একটা রিলিজিয়নের অনেকটা পপুলেশন। ডারউইনের থিওরি অনেকটা বাদ চলে। আমি বলছি যে একটা 34 বছরের কাউন্সিলর নেই ওটা, আর 15 বছরের এমএলএ শুধুমাত্র নিশ্চয়ই সে কমিউনালকে একটা প্রায়োরিটি দিয়ে এতদিন ধরে ভোটে জিতে আসে। একটা ছোট্ট কথা বলে আপনি ডারউইন শুরু করেন তো। মণিশঙ্কর ছোট্ট কথা, দেখুন আপনিও মানুষ আমিও মানুষ, আমরা নিশ্চয়ই নিজেদের মধ্যে লড়ে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টটা করে নেব না। লড়াই আমাদেরও হয়, সভ্য পথে হয়তো। আমি এটাই জিজ্ঞাসা করছি, অসভ্য পথে জনসংখ্যা বাড়ানোর লড়াই লড়বো নাকি সভ্য পথে দেশের জনসংখ্যার নীতিটাকে আইনে পরিণত করে যাতে সবাই মানতে পারে? না আমাকে বলতে দিন এক মিনিট। আমি বলছি আপনি তো আপনার মতো করে ভাবছেন, অ্যানিম্যাল ওয়ার্ল্ড দিয়ে বলবেন। আপনি তো আপনার মতো, ফিরহাদ হাকিম কি বলেছে আপনি আপনার মতো করে ভেবে সেইটাকে প্রকাশ করার চেষ্টা করছেন। আমি বলছি কোনো কথার মধ্যে যদি একটা মেন্স রিয়া থাকে সেটা সত্যি সত্যি অন্যায়, এবং মেন্স রিয়া যদি থাকে এবং কমিউনাল হেট স্পিচটার কনসিকুয়েন্স হচ্ছে ভায়োলেন্স, জেনোসাইড করে দেয়, এরকম কোনো ঘটনা ঘটছে ফিরহাদ হাকিম বলার পরে যেটা উনি বলছেন? ঘটছে না তো। ফলে তার মধ্যে কোনো মেন্স রিয়া ছিল কি ছিল না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমার কথা হচ্ছে যে আমরা যখন জাতীয় সঙ্গীত পড়তাম, আমি বলছি আমরা যখন জাতীয় সঙ্গীত গাই তখন পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, ভাই শুনুন না একটু, তাহলে আমি চিৎকার করবো। আমি বলছি আমরা যখন জাতীয় সঙ্গীত গাই পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, কিন্তু যত দিন যাচ্ছে বিজেপি সরকার আসার পরে মনে হচ্ছে ভারতবর্ষে হিন্দু আর মুসলিম ধর্ম ছাড়া কোনো লোক নেই। আমি বলছি এই ধর্মের ছাড়া কি আর কোনো লোক নেই? শুধু হিন্দু আর মুসলিম এই দুটো ধর্মই কি পাশাপাশি অবস্থান করে? কমিউনাল হারমোনি অ্যাটলিস্ট আমাদের পশ্চিমবাংলায় ওয়েল প্রোটেক্টেড। আপনি দেখতে পাবেন না কোথাও একটা দাঙ্গা হচ্ছে যদি ইন্টেনশনালি কোন সোশ্যাল মিডিয়া বা কারোর দ্বারা প্রয়োজন না হয়। আমি বলছি যে ফিরহাদ হাকিম যেটা বলেছে, আমি বলছি তার মধ্যে যদি কোনো ভায়োলেশন করার মতো কোনো মেন্স রিয়া থাকে সেটাকে আমি কন্ডেম করছি, আমি নিন্দা করছি। কিন্তু আমি বলছি তিনি এইরকম অনেক কিছু কথা বলেনি যেটা মনে হবে যে ওনার মধ্যে কোনো মেন্স রিয়া ছিল। ফলে আপনি আপনার মতো বলবেন এই সংখ্যালঘু, আমি বলছি যে মাইনরিটি এবং মেজরিটি এই শব্দটা আসবে কেন? আমরা সবাই ভারতীয়, সেইটাকে সরকার কেন করছে না? সরকার তো একটা এখানে ভোট দিতে যাবো, এখানে হিন্দু এত, সেখানে মুসলিম এত, এই ক্যালকুলেশনগুলো কেন থাকবে? ক্যালকুলেশনগুলো কেন থাকবে যে এই ভোটে এখানে এমএলএ এর ভোট হবে, এখানে হিন্দু এত সংখ্যা, এখানে মুসলিম এত সংখ্যা, দারুণ লাগছে শুনতে। কিন্তু আমার প্রশ্ন তাহলে ফিরহাদ হাকিম কেন মেজরিটির উপর মেজরিটি হতে চান? বলছি উনি কি আপনার কথাটা জানেন না? তিনি যে আপনার মনোভাবটা কি ওনার মধ্যে নেই? আরেকটা আপনাকে জিজ্ঞাসা করছি যে আমি যদি কোনো কথা বলি আমি কার উদ্দেশ্যে বলছি সে ভালো করে বুঝতে পারছি। যখন আপনাকে কেউ বিধবে আপনি তাকেই উত্তরটা দেবেন, যে উত্তরটা নেওয়ার তিনি বুঝতে পারছেন, সবার জন্য নয়। মণিশঙ্কর বাবু, রহমত আলী বলে ওই ইংল্যান্ডে পাকিস্তানের ছাত্রটা, সে জবে পাকিস্তান শব্দটা বলেছিল আর জবে পাকিস্তান পাওয়া গেছে তার মাঝখানে যতটা রক্তপাত হয়েছে, আপনি কি ওই রক্তপাতটা অপেক্ষা করছেন? না, রক্তপাত হচ্ছে না তো। অপেক্ষা করছেন কেন হবে? কিন্তু তো বলেছেন যে আমি একটা সেকুলার, আপনি যেমন টিভিতে শুনেছেন, আপনার টিভিতেই বলেছেন আমি একটা সেকুলার। বিমল শঙ্কর বাবু উনি বলছেন যে সংখ্যাগুরুর থেকে সংখ্যাগুরু হতে চান কেন? উস্কানিমূলক কথা বলুন। ফিরহাদ হাকিম বলছেন সংখ্যাগুরু থেকে সংখ্যাগুরু হবে। দেশের জনসংখ্যা নীতিকে উনি তোয়াক্কা করছেন না। আমি সেই কারণে জিজ্ঞাসা করছি, হয় নীতিটা আইন হোক, নাহলে কি আমরা ওই আদিম যুগের মতো প্রতিযোগিতামূলক? তার আগে মণিশঙ্করের কথার ভয়াবহ দিকটা তো একটু আমাকে বলতে হবে।
উনি বলছেন ফিরহাদ হাকিমের এই কথার পরে দাঙ্গা কোথাও হয়েছে, জেনোসাইড হয়েছে, মানে হি ইজ ওয়েটিং ফর দ্যাট। আমি বলছি যে মেন সিরিয়াস ছিল না। নো নো নো, উল্টাপাল্টা বলবেন না। দুই, আমি বলছি যে দাঙ্গা লাগানোর মানসিকতা নিয়ে বলেনি, তাই বলেছে। আমি বলছি দাঙ্গা লাগানোর মানসিকতা নিয়ে সে বলেনি, সে একটা নিজের কমিউনিটিকে ভালোবাসে তার উদ্দেশ্যে তারপরে দেখো কোথায় বলতে পারে জন্য সে বলেছে, কোথায় বলতে পারে, কোথায় বলেছে, দেশদ্রোহীদের কথা বলেছে, কনস্টিটিউশন পারমিট করে না। আমি তাহলে বলি, একটা কথা বলি, আমি আমার কমিউনিটিকে ভালোবেসে বলবো এ দেশে খালি হিন্দুরা থাকবে, সবাইকে বার করে দাও। আপনি যখন বিজেপি শুধু হিন্দুদের কথা বলবেন কেন? আপনারা মুসলিমের কথা বলবেন না কেন? আপনার কথা বলি, আপনাকে বলি, আপনার সর্বোচ্চ নেত্রী যখন বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাবো, এটা ঠিক বলেন কি ভুল বলেন আপনি বলুন। হিন্দু মুসলিম আমরা করেছি, হিন্দু মুসলিম আপনারা করেননি, আপনি জানেন, আপনাকে উত্তর দিচ্ছি। আমি এবার কথা বলি, আপনি বলছেন দাঙ্গা হয়নি, উলুবেড়িয়াতে দুর্গা পুজো সরস্বতী পুজো করতে গিয়ে স্কুলের বাচ্চার মাথা পাঠিয়ে দিয়েছে আপনার পুলিশ, স্কুলে বন্ধ করে দিয়েছিল, সবাই দেখেছে পশ্চিম বাংলার। হাওড়াতে দাঙ্গা হয়নি, দুর্গাপুজোয় দাঙ্গা হয়নি, তাহলে আপনারা কি করছেন বসে বসে? আপনার এই সরকারটা কি ঘাস কাটছে বসে বসে? এই সরকারটা কেন রয়েছে? আমি তো বারবার বলছি এই সরকার যারা চালাচ্ছে তাদের সরকার চালানোর যোগ্যতা নেই। আপনি স্বীকার করুন যে অপদার্থদের হাতে, মূর্খদের হাতে সরকার চলে গেছে, আপনি স্বীকার করুন।